আপনি নিশ্চয়ই কি চেষ্টা করবেন, আগে তার হাতটা সরানোর চেষ্টা করবেন। সে দেখছে একটা কবজি তার মুখ চেপে রাখছে, কোনো হাত সে ফিল করতে পারছে না। একটা কবজি তার মুখের মধ্যে হাত দিয়ে চেপে ধরেছে। অনেক চেষ্টা করছে, দুয়া কালাম পড়ছে, কিছুতেই লাভ হচ্ছে না। আর সে কোনো হাত ফিল করছে না। ওই যতটুকু মুখের মধ্যে চেষ্টা করে যাচ্ছে ওইটা ছোটানোর জন্য, মুক্তি পাওয়ার জন্য কান্না করছে, চিৎকার করার চান্স পাচ্ছে না, চিৎকার করার শব্দ পাচ্ছে না। আর বোবা ধরার তো কোনো চান্সই নাই। মাত্র শেষ হলো বেডে। আজানের আল্লাহু আকবার পড়ার সাথে সাথেই মনে হলো ওই রুম থেকে একটা বিশাল বড় বোঝা বের হয়ে গেল। অনেকগুলো মানুষ বের হয়ে গেল। জানালা টালা ভেঙে যাওয়ার মতো অবস্থা, কিন্তু কিছুই ভাঙে নেই। লাইট জ্বালালো সে কোনো মতে তার কন্ডিশন দেখার জন্য। সে দেখলো তার কন্ডিশন দেখার আগে পুরো রুমের অবস্থা দেখলো, যে জুতার পায়ে, জুতার সোলের মধ্যে যদি কাদা লেগে থাকে, যেরকম ছোপ ছোপ দাগ, সেই কাদার পরিবর্তে খালি রক্তের ছোপ ছোপ দাগ। অনেকগুলা আঁকা বাঁকা ছোপ ছোপ দাগ, মনে হচ্ছে অনেকগুলো মানুষ হেঁটেছে রুমের মধ্যে। আর তার মুখের কন্ডিশন আয়নায় দেখলো যে তার ঠোঁট টোট কেটে গেছে, জিহ্বার সামনে দিয়ে প্রায় অনেকটুকু কেটে গেছে, এত জোরে চাপ দিয়েছিল তাকে। আচ্ছা, সে তার মাকে, তার ভাইকে বিষয়টা বলে। তার মা আর ভাই জিনিসটা প্রথমে শুনে তেমন একটা রিয়াকশন দিতে পারে নাই। যখন রুমে নিয়ে আসার পর দেখালো যে এই দেখো, এই ছোপ ছোপ দাগ এই কোথার থেকে আসছে, আমি নিজে দিয়েছি রক্তের ছোপ 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 দাগ। তখন তারা হতভম্ব, তারা কোনো কথা বলবার মতো ভাষা পাচ্ছিল না। তখন ভোর 4টা, কোনো মতে রাতটা কোনো মতে পার করে পরের দিন তারা সে ডিসাইড করে যে এরকম ভাবে তো থাকা সম্ভব না। আর থাকলেও তার নিজেদের ফ্ল্যাট, তার মার সাথে থাকতে হবে, কিছু একটা ব্যবস্থা তো করতে হবে। সে তার মার সাথে সেদিন রাতের থেকে থাকা শুরু করলো। মার্চ থেকে রাসেল ভাই বললাম যে মার্চ গড়িয়ে মে চলে আসলো। এর মাঝে সে যতদিন তার মার সাথে শুয়েছিল তেমন কোনো প্রবলেম হয় নাই। তো এরপরে পরীক্ষা, সেমিস্টারের পরীক্ষা। তো সে বলেছে যে আমাকে তো আমার রুমে থাকতে হবে, পড়তে হবে। মা তুমি একটা ব্যবস্থা করো, একটা মেয়ের একটা ব্যবস্থা করে আমার সাথে থাকতে পারে, ঘুমাতে পারে। আর তাদের বাসায় একটা বুয়া ছিল। এই ঘটনা শোনার পর আর ওই মুহূর্তে বুয়ার ওই রুম দেখার পর পরের দিন সে চাকরি ছেড়ে দেয়। তো ওই মেয়ে তার সাথে থাকা শুরু করলো। পরের দিন পরীক্ষা, রাত্রেবেলা পড়ছে। রাত্রে 1টার মধ্যে তার ঘুম চলে আসলো এবং সে ঘুমাতে যাওয়ার সময় ওই লাইট জ্বালিয়ে এসে ঘুমানো। ওই দিন থেকে লাইট জ্বালানো তার ঘুমানোর সময়। তার মার সাথে থাকা অবস্থা লাইট জ্বালানো, তার মা আবার সহ্য করতে পারে না লাইট জ্বালানো অবস্থা। তো সে শুলো, ঘুমালো, জাস্ট চোখ বন্ধ করলো, হঠাৎ করে একটা শব্দ হলো। তার খাটের পাশেই জানালা। সে দেখলো জানালার বাইরে যে মেয়েটা তার সাথে ফ্লোরে ঘুমায় সেই মেয়েটা বাইরে দাঁড়িয়ে আছে, ভেসে আছে অবস্থা। 8তলা রাস্তার বাইরে, 8তলা ইম্পসিবল। সে ডান পাশ কাত হয় দেখে মেয়েটা যে ফ্লোর যে জায়গায় শোয় সে জায়গায় মেয়েটা নাই। সে এক দৌড়ে তার মার কাছে যায়, আবারও মাকে জিনিসটা বলে। মা আবার ভাইকে জানায়, নিয়ে আসে তাদের রুমে। নিয়ে আসার পর দেখে মেয়েটা ফ্লোরে ঘুমোচ্ছে। এরকম ভাবে আরেকদিনও একটা হয়েছিল যে সে বাসায় আসে, বাসায় আসার পর দেখে একটা লোক তার পিসির মধ্যে বসে আছে। তারপর মাকে যেয়ে দেখায়, মাকে ডাইকে নিয়ে আসে, দেখে রুমের মধ্যে কেউ নাই। তো এরকম ঘটনাগুলো ঘটে যাওয়ার পর থেকে তার আর একার ওই রুমটার প্রতি তার ভরসা উঠে যায়, যে ওই রুমে থাকা যাবে না। সে তার মার সাথে থাকা শুরু করলো এবং পার্মানেন্টলি এখানে টেবিলও তার মার রুমে নিয়ে আসে। তো সেদিন রাসেল ভাই যেদিন ঘটনা ঘটে তার কয়েকদিন পরে তার মাও জিনিসটা ফেস করে। কিভাবে ফেস করে? আর তার অত মধ্যে তার ভাবি, তার ভাই সবাই জেনে গেছে তার বাসার মধ্যে যা ঘটছে তা ভালো ঘটছে না। এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা, তখন রাসেল ভাই সে আমাকে নক করেছিল 2016-তে, যে আলিফ ভাই আমি এরকম বিপদে পড়েছি, আপনার জানা মতে কেউ আছে কিনা। আর আমি কাউকে বলতে পারছি না, আর কেউ যে বিশ্বাস করবে এরকম লোকও পাচ্ছি না। আমি রাসেল ভাই বলেছি আমি পাইলে যদি কাউকে পাই তাহলে আমি হেল্প করতে পারবো, কিন্তু আসলে আমি এতই ব্যস্ত ছিলাম যে আমি আসলে কিছু করতে পারিনি বা কাউকে জানাতেও পারিনি বিষয়টা। আমি নিজেও ভুলেই গিয়েছিলাম রাসেল ভাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তো আমি যখন আবার পরে নেক্সট স্টেজে আসি, সেদিন রাত্রেবেলা তার মা তার সাথে শুয়েছিল। মার ঘুম ভাঙে হঠাৎ করে, চশমা পরে পরিষ্কার করে বাথরুমে যেতেই তো তার মার সাথে সে যখন থাকতো তখন বাথরুমের আলোটাতেই থাকতো, রুমের আলো জ্বালিয়ে তার মা ঘুমাতে পারতো না। তো বাথরুমের দরজাটা পুরোটা খুলতেই পুরো আলো মোটামুটি আলো যখন তার মেয়ের খাটের পর্যন্ত পৌঁছালো, সে দেখলো যে তার মেয়ের পাশে একটা লোক দাঁড়ানো, দেয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তো এই কে, চোর নাকি, এই কে ওখানে, এরকম বলতেই
যে লোকটা তার মেয়ের পাশে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিল সে তার দিকে তাকালো। আর সেই লাল বিবর্ণ মানে লাল চোখ, তার মা, আমি তার মার সাথে কথা বলেছি রাসেল ভাই, এই লাল চোখ, এরকম চোখ সে আগে কখনো দেখে নেই। লাইট জ্বালাতেই সব উধাও এবং সেই আগের মতো রুমের মধ্যে পায়ের মানে সোলের দাগ, জমাট বাঁধা রক্ত। তার ভাইকে ডাকলো, তার ভাই বললো যে ব্যবস্থা তো বিহিত করতেই হবে, এরকম হতে থাকলে তো সম্ভব না। তার ভাই পরের দিন কি হলো, তার ভাই যে মসজিদে নামাজ, তার ভাই আসলে নামাজ কালাম 5 ওয়াক্তই পড়তো সবসময়, এবং তাদের বাসায় এমন না যে কেউ নামাজ পড়তো না, সবাই নামাজি মানুষ ছিল। তো তার ভাই যে মসজিদে পাশের বাসা, সেই মসজিদে সেদিন আবার শুক্রবার ছিল, তো হুজুরকে জানায়। তো রাসেল ভাই খুব বেশি দিনের আগের ঘটনা, তা হুজুরকে নিয়ে আসার পর তো হুজুর খুব আহামরি সাজেশন দিতে পারলো না, বললো যে আপনারা এরকম আমল করেন আর সূরা ইখলাস না ফালাক আর নাস পড়ে সারা শরীর বন্ধ করে ঘুমান, হয়তো এই জিনিসগুলো আর ফেস করবেন না। আর আপনি যদি চান তাহলে আমি একজনকে অ্যাড্রেস দিতে পারি, আপনি চাইলে তার সাথে দেখা করতে পারেন। তো দেখা করতে করতে যেতে যেতে যাত্রাবাড়ি ক্রস করে সে নন্দীপাড়া, সেই নন্দীপাড়াতে একজন লোক, তার সাথে লোকের সাথে সেই লোক দেখা করে, ভাই দেখা করে, আফরিনের ভাই দেখা করার পর সেই লোককে তাদের বাসায় নিয়ে আসে। লোক বাসায় ঢোকার সময় বলে যে আমি এই বাসায় ঢুকবো না, আমি আপনাদের বাসায় ঢুকবো না, আমি ছাদে চলে যাব, আমাকে একটু ছাদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তো তাকে ছাদে নিয়ে যায়। ছাদে নিয়ে যাওয়ার পরে বলে যে আমাকে একটা আয়না দেন আর সরিষার তেল দেন। আয়নার সরিষার তেলের মধ্যে কি জানি ঘুরালো, কিছুক্ষণ ঘুরানোর পর বলে যে আচ্ছা আপনাদের বাসায় আমি যেতে পারবো মাগরিবের ওয়াক্তের পর, মাগরিবের নামাজের পর। আমাকে এমন ব্যবস্থা করেন খাওয়া দাওয়ার এখানে, আমি মাগরিবের নামাজের পর আপনাদের ঘরে ঢুকবো, ততক্ষণ আমি ছাদে থাকবো, একটা চেয়ার দিলে খুব ভালো হয়। তো উনি ব্যবস্থা করে, মাগরিবের ওয়াক্ত আসে। সেই ভাইয়া তাকে নিয়ে, যেহেতু পরের দিন শনিবার ছিল, আপনার শনিবারও ব্যাংক বন্ধ থাকে, সে একটা ব্যাংকে চাকরি করতো আর কি। তো সেই ভাই আর কি তার মাগরিবের নামাজ পড়ে জাস্ট, সে যখন তার পাশেই ছিল, কয়েকটা লোক পরেই ওই হুজুর যে লোকটা আসছিল তার সাথে, সেই লোক ছিল মসজিদে, সালাম ফেরানোর পরে লোকটাকে সে আর পেল না। বাসায় আসলো এবং অনেকক্ষণ ধরে ফোনে ট্রাই করলো, মাগরিবের ওয়াক্তের পর তাদের বাসায় আসার কথা, কিন্তু ওই লোক একদম মসজিদ থেকেই গায়েব, কোনো খবর নাই, কিচ্ছু নাই, ফোনে পাওয়া যাচ্ছেই না। তো পরে উনি বাসায় গেলেন এবং তার মাকে বললেন যে দেখো আমি একজনকে নিয়ে আসছিলাম, তোমরা তো জানো, কিন্তু আমি ওনাকে আর পাচ্ছি না ফোনে, ওভার ফোনে তাকে আর পাওয়া সম্ভব হচ্ছে না। তুমি এক কাজ করো, আমরা যদি দেখি যে এরকম কন্ডিশন আজকে রাতেও ঘটে, কালকেও ঘটে, তাহলে আমরা এই ফ্ল্যাট ছেড়ে অন্য বাসা নিই, এটা ভাড়া দিয়ে দিব, কারণ এইভাবে থাকা সম্ভব না। আফরিন ওর পড়াশোনা করতে পারছে না, কাউকে বলতে পারছে না, দেখা যায় কোনো না কোনো দিন দেখা যায় মুখে দাগ, খামচির দাগ, এগুলি খুব অস্বাভাবিক ঘটনা। এবং তার ওয়াইফ, মানে ওনার ওয়াইফও থাকতে চাচ্ছে না এই বাসার মধ্যে, কারণ ভয়ঙ্কর অবস্থা। তো রাসেল ভাই প্রতিদিন এরকম ঘটনা ঘটছে। ওই দিন রাতের বেলা, তো তার ওয়াইফ ওই দিন রাতের বেলা আবার তার শালা, মানে ওই ভাইয়াটার শালা আসে, মানে ওই ওয়াইফের ভাই আর কি, যে এই যে ঘটনা ঘটছে এটা দেখার জন্য, যে তাদের বাসায় কি হচ্ছে না হচ্ছে। সে খুব সাহস করে চলে আসে বাসায় থাকার জন্য। সবচেয়ে আশ্চর্যজনক রাসেল ভাই, এটা কখনো সম্ভব হবে, মানে সম্ভব না, কখনো আমি এরকম ঘটনা শুনি নাই কারোর কাছে। সেদিন রাতের বেলা এই রুমের মধ্যে তার মা, মেয়ে আফরিন আপুর মা, উনি এবং তার ভাবি শোয়, এবং ভাবির যে ভাই তার দুলা ভাইয়ের সাথে তাদের রুমে শোয়, আর যে মেয়েটা ছিল সে মেয়েটা ফ্লোরে শোয়। রাত্রে 3টার দিকে হঠাৎ করে মনে হয় যে পুরান ঘড়িগুলার যে সাউন্ডগুলার, ঘন্টার এরকম ঘন্টার একটা সাউন্ড আসতে থাকে হঠাৎ করে। এই সাউন্ডের মাঝে তার মার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর তার মা লাইট জ্বালায়, এবং লাইট জ্বালানোর পর যা দেখে তা অকল্পনীয়। আপনি হঠাৎ করে ঘুম থেকে উঠে আপনার রুমের মধ্যে এটা দেখলে আপনিও খুব অকল্পনীয় সিচুয়েশনে পড়বেন রাসেল ভাই। সে দেখে যে ওই যে মেয়েটা ফ্লোরে ঘুমিয়েছিল তার ঠিক পাশে একটা কফিন, কালো কালারের কফিন রাসেল ভাই, কালো কালারের কফিন, কফিনের মধ্যে ঢাকনা দেওয়া। এবং এই কফিন কোথার থেকে আসলো, এটা ঢুকাতে গেলেও তো 4-5 জন মানুষ লাগে, এত ভারী কফিন। কফিনটা খুললো তার ছেলে, এবং খোলার মতো সাহস পাচ্ছিল না। ওই ছেলেটা যে ছিল, শালা যে ছিল, সে ওই সাহস করে খুলে ফেললো। খুলে ফেলার পর সবাই খুব হতভম্ব হচ্ছে, আমি জানি যারা শুনছে, আসলে ভেতরে কিছুই নাই, রক্তে মোড়ানো একটা কাফনের কাপড়, একটা আতর, আর কিছু চা পাতার প্যাকেট। খুব অদ্ভুত লাগে। ওই দিন রাতের বেলা তারা পুলিশকে ফোন দেয়, কিন্তু পুলিশ আসবে বলে তাদের বাসা মনে হয় খুঁজে পাচ্ছে না,
পরবর্তী ওই দিন রাত্রেবেলা আসে নাই। পরের দিন সকালবেলা পুলিশ যখন আসে, বাসার মধ্যে কফিনের ভিতরে এই মুড়ানো রক্ত মুড়ানো, মানে পুলিশও কোনো এভিডেন্স খুঁজে পাচ্ছে না আসলে কিসের ভিত্তিতে তারা কোনো কেস বা জিডি করবে। তো তারপরেও তারা বলে যে আপনারা একটা জিডি করে রাখেন, বাকিটা পরে দেখা যাবে, কফিনটা সরায় ফেলেন, আর যদি পারেন বিষয়টা আমাদেরকে পরবর্তীতে কোনো প্রবলেম হলে আমাদের জানাবেন। পুলিশ এই বলে চলে যায়। সেদিন দুপুর 12টার দিকে খবর আসে, রাত আমেরিকায় তখন রাত 2টা, আর বাংলাদেশে সকাল 12টা, দুপুর 12টা। ওইখানে যে পাশের বাসার যে মহিলা, উনিও বাংলাদেশি। তার হাজব্যান্ড মানে ওই ফোন দেয়, মোবাইল ফোনে মেসেঞ্জারে, ফেসবুক মেসেঞ্জারে ফোন আসার পর বলে যে আপনার হাজব্যান্ডের অবস্থা খুব খারাপ, উনি হসপিটালাইজ হাসপাতালে ভর্তি, আপনারা সবাই একটু দোয়া করবেন। আসলে জিনিসটা ওই দিন বলে নাই, ওই দিন ভেঙে বলা হয়। পরে জানতে পারে কিছুক্ষণ পরে, তার ছেলেকে বলা হয় যে তোমার বাবা আর বেঁচে নাই, সে আপনার বাথরুমের ফ্লোরে পিছলে পড়ে মারা গেছে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা বলেছে তিনি মারা গেছে। তো বাসার সবাইকে আস্তে আস্তে ছেলেটা ওই দিন সবাইকে জানিয়ে দেয় বিষয়টা। তো আউট অফ নোওয়্যার রাসেল ভাই, এই ঘটনা ঘটার সাথে সাথে তাদের বাবার এই আকস্মিক ডেথটা তারা কেউ একসেপ্ট করতে পারে না ওই মুহূর্তে। তো বাসার মধ্যে সব আত্মীয় স্বজনের ভিড় জমে যায়, কান্নাকাটি অবস্থা। লাশ আসে রাসেল ভাই 10 দিন পর। লাশ আসবার পর লাশকে মানে আপনার তেমন একটা কানেকশন হচ্ছিল না প্লেনের সাথে। তো যখন প্লেনের সাথে কানেকশন হয়, সবকিছু ম্যাচ করে, তো 10 দিন পর বাংলাদেশে লাশ আসে। লাশ নিয়ে আসার পরে লাশ যখন বাসায় নেয়, সেই ওনার নিজের তৈরি বাসা, সেই বাসার নিচেই লাশটা রাখে, উপরে আর ওঠায় না। তো যেদিন লাশ বাসায় আসে সেদিন সেই যে লোকটা হারিয়ে গেল মসজিদ থেকে, সে হঠাৎ করে তার আবির্ভাব। সে আসলো এবং একটা কোনায় দাঁড়িয়ে কান্না করছিল, লাশের দিকে সবাই তাকিয়ে আছে। তো বললো যে, সে লোকটার কাছে যে বললো যে আপনি কাজ করেন, আপনাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে, যেদিন আপনাদের বাসায় আমি ছাদে আসছিলাম প্লাস মসজিদ থেকে আমি চলে গেলাম, সেদিন আমাকে নিয়ে যাওয়া হয়েছিল এমন একটা জায়গায়, যে জায়গায় আমি আপনার বাবার খবরটা জানতে পেরেছিলাম। আসলে জিনিসটা আপনাদের সাথে ঘটার কথা ছিল, ঘটেছে আপনার বাবার সাথে। তো সেদিন আমি জেনেছিলাম যে আপনার বাবার উপর দিয়ে একটা বিপদ যাবে খুব শিগগিরই। তো আমি আপনাকে জানাতে পারিনি, কারণ আমি পারমিটেড ছিলাম না আপনাকে জানানোর জন্য। এবং যে সার্কেলটা আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে, তারা খুব শক্তিশালী, খুব ইজিলি তাদেরকে বধ করা বা ধরা যাবে না। আমি পারি নাই, এই জন্য আমি চলে গেছিলাম। আমি আসলাম আপনাদেরকে একটা বুদ্ধি দিই, উপরে যে কাফনের কাপড়টা আছে, আর উনি কিন্তু কিছু জানে না রাসেল ভাই, নিচ থেকে বলছে উপরে যে কাফনের কাপড়টা আছে, সেটা একটু ধুয়ে ফেলেন, আপনার বাবাকে ওই কাফনের কাপড়টাই পরাবেন দয়া করে, এবং যেসব জিনিস আছে ওই আতরগুলাই মাখবেন। ওখান থেকে গোসল করানো হয়েছে, আবার বাংলাদেশে আসার পর গোসল করানো হয়, এবং সেই কাফনের কাপড় পরিয়ে তাকে দাফন করা হয়। দাফন শেষ করবার পরে ওই লোকটাকে বলে যে আমি তো দাফন পর্যন্ত থাকলাম, আপনাকে একটা কথা বলি, আপনার বাসায় যে কফিনটা আছে দয়া করে সেটা ফেলবেন না। ওটা ফেলাই যাবে না? না, ওইটা যদি ফেলে দেন তাহলে এমন বিপদে পড়বেন, তাহলে আপনাদের সপরিবারে কানাডা যাওয়া সম্ভব হবে না। তো অনেক চেষ্টা করে জানার জন্য যেটা করছে কে, কারা করছে, অনেক মানে আত্মীয় স্বজনের বিষয়টা আর কি। আত্মীয় স্বজন চায় না তারা কানাডা চলে যাক, বা তাদের রাখতেই চায় না, এরকম কিছু কেউ একটা ঝামেলা করতে চাচ্ছে। তো খুব শেষের দিকে চলে আসছে রাসেল ভাই আমার ঘটনার। কফিনটা তখন সরিয়ে পাশার ছাদে রাখা হয়, এবং উনি বলেছেন যে কফিনটা যখন রাখবেন এমনভাবে রাখবেন যেন কফিনটা ঢাকা থাকে, কেউ যেন বোঝে না এটা একটা কফিন। তো মেয়ে মানুষ তো শোকে এখনো পর্যন্ত যারা আছেন ওই ফ্যামিলিতে, স্পেশালি আফরিন যে মেয়েটি, তিনি তো ভুলতেই পারছেন না কোনো কিছু। তো বাবার দাফন কার্য শেষ করার পরের দিন সে ছাদে গেল। ছাদে যাওয়ার পর কান্না করছে রাসেল ভাই, এইটা একটু আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লেগেছে। যে কান্না করা অবস্থায় যে আমি তোমাকে একটু দেখতে পারলাম না। তাদের সপরিবারে সেবার কানাডায় যাওয়ার কথা ছিল, তার বাবা আমেরিকাতে শিফট করে কানাডায় চলে যাওয়ার কথা আর কি, ফুল ফ্যামিলি নিয়ে। তাদের কানাডায় সিটিজেনশিপ হয়ে গেছে আগে, তখন তার বাবা আমেরিকায় ছিল। তো আমি তোমাকে লাস্ট বারের মতো দেখতে পারলাম না, একদম বিলাপ করে কান্না করছে, জোরে জোরে কান্না করছে। এমন সময় সে কিন্তু ছাদের গেট তালা মানে তালা খুলে তারপরে ছাদে ঢুকেছিল। এমন সময় হঠাৎ করে তার মাথার উপর থেকে জানি হাত বুলিয়ে চলে গেল। তাই মাথার পিছনে সে আফরিন আপু বলতেছে যে আমি পিছনে তাকিয়ে দেখলাম যে কেউ নাই, যদি কেউ হাত বুলায় তাহলে আমি সাথে সাথে তাকে পাবো,
সাথে সাথে ঘুরে দেখি কেউ নাই, নোবডি ওয়াজ দেয়ার। ইভেন কফিনটার দিকে যতই আমি তাকাই ততই মনে হয় যে আমার বাবা কফিনে শুয়ে আছে। খুব রিসেন্টলি রাসেল ভাই তারা চলে যায় কানাডাতে, আমাকে বলেছে যে আমি যাওয়ার আগে আপনাকে সেই কফিনটা একটু দেখাতে চাই। রাসেল ভাই আমি নিজে যে দেখে আসছি কফিন। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ভূত এফএমে সুযোগ করে দেওয়ার জন্য। তবে আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা 100% সত্য একটি ঘটনা। আর এই ঘটনার মধ্যে যে বিষয়টা ছিল, একটা রোগী হাসপাতালে ছিল এবং রোগীটি গরিব হওয়ার কারণে তাকে আইসিইউতে ছিল, তাকে কেয়ার তেমন নেয়নি ডক্টর এবং এমবিবিএস ডক্টর। তার হাজবেন্ড বা তার পরিবার অনেক চেষ্টা করেছে, তারপর যে ভালো একটা প্রপার চিকিৎসা দিবে এটা দেননি একটা সরকারি হাসপাতালে। আমি হাসপাতালের নামটি বললাম না, তবে এই ঘটনাটার পর ওই পুরো ডক্টরের মানে একটা ঘটনা ঘটেছে তার সঙ্গে। আর আমি সেই ঘটনাটা আজকে শেয়ার করব। রাসেল ভাই ধন্যবাদ। আমি রাকিব আল হাসান, আমি রাজশাহী থেকে বলছি। সরাসরি আমার ঘটনায় চলে যাই। রাজশাহীর এক প্রত্যন্ত গ্রামের গরিব কিশোর ছিলেন, সেই মানে কৃষক ছিলেন আব্দুল করিমের একমাত্র ছেলে রাশেদ। তো হঠাৎ প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়। 3 দিন ধরে ছেলেটি কাঁপতে থাকে। মানে রাসেল ভাই বলবো কি যে এত কাঁপুনি জ্বর আসলে হয়, এটা আপনি আসলে যদি না দেখেন তাহলে কোনো বুঝতে পারতেন না। এখন পরিবারের কাছে টাকা ছিল না, তবুও ধার দেনা করে তারা শহরের একটি বড় হাসপাতালে নিয়ে যায়। সেদিন হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বে ছিলেন ডাক্তার মাহির রহমান। তো তিনি ছিলেন অত্যন্ত দক্ষ কিন্তু অহংকারী ছিলেন। ধনী রোগীদের প্রতি তার বিশেষ যত্ন থাকলেও গরিবদের তিনি তেমন গুরুত্ব দিতেন না। কেন দিতেন না? কারণ ধনী যেটা থাকে ওটা একটু এক্সট্রা দেয়, মানে এটা দেয় ওটা দেয়, একটু এক্সট্রা মাইনে দেয়। তার গরিবরা তো কখনো আসলে তেমন সম্মানই দিতে পারে না, তো এই জন্য ওদের কাছে একটু কম চাইতেন। তো রাশেদের মা কাঁদতে কাঁদতে বলছিলেন যে স্যার আমার ছেলেটাকে বাঁচান স্যার, 3 দিন ধরে কিছু খাইতে পারছে না। ডাক্তার মাহির বিরক্ত হয়ে বললেন যে বাইরে বসুন, অনেক রোগী আছে সেগুলো দেখতে হবে। তারপর তো ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও রাশেদের সঠিক পরীক্ষা করা হলো না। মানে তাকে আর সময় দেওয়া হচ্ছে না, তাকে চান্স দেওয়া হচ্ছে না। ইভেন ডক্টর মাঝখানে একটু বসেছিলেন, তারপরেও তাকে যে ডাকবেন ওই ডাকছেন না। অবশেষে না দেখেই মানে ও বললো যে মানে যখন আসলো নার্স কয়েকবার ডাক্তারকে বললেও তিনি গুরুত্ব যখন না দিলেন, অবশেষে উনি রোগীকে না দেখেই কিছু ওষুধ লিখে দেন। ধরেন এই ওষুধটা দেন আপনি, ঠিক হয়ে যাবে আপনার রোগী, এটা বলে দিল। তো ওর মা বলতেছে যে স্যার আপনি আমার ছেলেটাকে দেখলেন না। এগুলো দেখতে হয় না, এগুলো কোনো সমস্যা না, আপনি করেন। কিন্তু রোগীটি ছিল মারাত্মক সংক্রমণ। ভুল চিকিৎসার কারণে সে রাতেই রাশেদ আর পৃথিবীতে থাকে না, উনি পরপারে চলে যান। ছেলে সে লাভ জড়িয়ে ধরে তার মা হাসপাতালে চিৎকার করতে করতে কান্না করতেছিলেন যে আমার ছেলেটাকে ডক্টর একটুও মানে মায়া করেও দেখেননি, একটু যত্ন করেও দেখেননি, ওনারা খুব খারাপ আচরণ করছে, অহংকারী আচরণ করে। আমরা গরিব বলে কি আমাদের রোগী কি রোগী না? আমরা কি সরকারের মানে ভোগ করতে পারি না সরকারের সুবিধা? এইভাবে বলে বলে তিনি কান্না করতে লাগলেন। সেই সময় কেউ জানতো না যে ওই যে রাশেদ মারা গেছে, রাশেদের সঙ্গে সব সময় একটা অদৃশ্য জিন থাকতো। গ্রামের এক বৃদ্ধ হুজুর একবার বলছিলেন জন্মের পর থেকেই এক জিন ছেলেটির পাহারা দিচ্ছে। জিনটি কখনো ক্ষতি করতো না, বরং তাকে রক্ষা করত। মানে রাশেদের সঙ্গে সে সব সময় লেগে থাকতো। কোনো সমস্যা হলে, কোনো খারাপ কোনো রাস্তায় সমস্যা হলে সেটা ওই জিনটাই নাকি প্রতিহত করতে। রাশেদের মৃত্যুর রাতে হাসপাতালের মর্গের পাশে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রাত 2টার দিকে সিসিটিভি ক্যামেরা হঠাৎ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ ছিল না, কিন্তু পুরো করিডর অন্ধকার হয়ে যায়। একজন নিরাপত্তা রক্ষী দেখতে পেল করিডোরের শেষ মাথায় লম্বা কালো ছায়ার মতো কিছু দাঁড়িয়ে আছে।
সে ভেবেছিল এটা হয়তো কোনো মানুষ হবে হয়তো, কিন্তু কয়েক সেকেন্ড পর ছায়াটি দেয়ালের ভিতর ঢুকে গেল। ভয়ে সে তো অজ্ঞান হয়ে পড়ে যায়। তো পরদিন সকালে ডক্টর মাহির বাড়িতে প্রথম অদ্ভুত ঘটনা ঘটে। ডক্টর মাহিরের মুখে যতটুকু শুনেছি, এরকম ঘটনা তার জীবনে আর কোনো দিনও ঘটে নাই। তার ছোট মেয়ে নীলা ঘুম থেকে উঠে বলল, বাবা, কাল রাতে একটা কালো চাচা আমার বিছানার পাশে দাঁড়িয়েছিল। ডাক্তার হেসে উড়িয়ে দিলেন, কিন্তু সে রাতেই নীলা ঘুমের মধ্যে চিৎকার করে উঠে সে বারবার বলতে থাকে, ওই ছেলেটা কাঁদছে, ও বলছে কেন তাকে বাঁচানো হলো না, এরকম একটা কথা সে স্বপ্নে দেখতেছিল সেই মহিলাটি। পরিস্থিতি দিন দিন ভয়ঙ্কর হতে লাগলো। তার পরিবারের সঙ্গে কি অদ্ভুত ঘটনা শুরু হয়ে গেল। বাড়ির আয়নাগুলো নিজে নিজে ভেঙে পড়তে শুরু করলো। মানে দেখা যায় ড্রেসিং টেবিল আছে, ঠাস করে ড্রেসিং টেবিল থেকে আয়নাটা খুলে পড়ে যায় মাঝেতে, মেঝের মধ্যে। মাঝরাতে দরজায় কেউ কড়া নাড়তো, দরজা খুললে কাউকে দেখা যেত না। এক সপ্তাহ পর ডাক্তার মাহিরের স্ত্রী সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হন। তিনি জ্ঞান ফেরার পর ফাঁপা গলায় বললেন, আমাকে কেউ ধাক্কা দেয়নি, কিন্তু এটা কালো ছায়া আমার সামনে এসে দাঁড়িয়েছিল। ডাক্তার তখনও বিশ্বাস করলেন না, কিন্তু সেদিন রাতেই প্রথমবার আহ, সেই জিনিসটিকে দেখলেন। ঘড়িতে রাত 3টা বাজে। হঠাৎ ঘুম ভেঙে যায়। দেখেন ঘরের কোণে এক কিশোর দাঁড়িয়ে আছেন, চোখ থেকে রক্ত ঝরছে। ধীরে ধীরে বলে, আমাকে বাঁচাতে পারতে। তারপর তার পিছন থেকে বিশাল কালো অবয়ব বেরিয়ে আসে। ঘরের তাপমাত্রা মুহূর্তেই বরফের মতো ঠান্ডা হয়ে যায়। অবয়বটি গর্জন করে বলে যে, তুমি অবহেলায় তাকে হত্যা করেছ। ডাক্তার চিৎকার করে উঠেন, কিন্তু তার স্ত্রী কিছুই দেখতে পাননি। এরপর শুরু হলো প্রকৃত ভয়াবহতা। পরের 1 মাসে মাহিরের পরিবার একের পর এক সদস্য অদ্ভুত দুর্ঘটনার শিকার হতে থাকে। সে ডক্টর মাহিরের কেউ অসুস্থ হয়, কেউ মানসিক ভারসাম্য হারায়, কেউ এমনও আছে রাসেল ভাই, রাতের বেলা যদি তারা বাহিরে যায়, ওদের যে গাড়িতে গেলে গাড়িটা ধাক্কায় ফালায় দেয়। তারপর মানে অদ্ভুত কিছু ঘটনা তার পরিবারে ঘটতে শুরু হলো। তার যারা খুব আপন মানুষ তাদের সঙ্গে এরকম হয়। এমন হয়েছে, তার নিজের চাচা মাছ নিয়ে বাজার থেকে আসতেছিলেন। হঠাৎ করে মাছের ব্যাগটা সিউ মেরে কেউ নিয়ে গিয়ে তার চাচাকে উপরে তুলে একটা আছড় দেয়, এবং তার স্ত্রী একদিন রুমের মধ্যে শুয়েছিলেন, তাকে টেনে হিঁচড়ে উপরে তুলে আবার সেই খাটের মধ্যে ফেলে দেয় এবং খাট ভেঙে পড়ে যায়। এরকম অস্বাভাবিক কিছু ঘটনা তার সঙ্গে ঘটতে চলেছে। কারণ ওই রাশেদের সঙ্গে যে জিনটি ছিল এটা কখনোই মানতে পারে নাই। এরপর ডাক্তার মাহির রহমান সেই রাতের পর আর স্বাভাবিক থাকতে পারলেন না। প্রতিদিন ঘুম ভাঙতো রাত 3:13 দিকে। প্রথম কয়েকদিন তিনি ভাবলেন হয়তো মানসিক চাপের কারণে এমন হচ্ছে, কিন্তু এক রাতে তিনি এমন কিছু দেখলেন যা তার সমস্ত যুক্তি বুদ্ধিকে ভেঙে দিল। সেদিন রাতে গভীর রাত হঠাৎ তার ঘরের দরজা নিজে নিজে খুলে গেল। বাইরের করিডর মৃদু কান্নার শব্দ, একটা শিশুর কান্না। তিনি বাইরে ধীরে ধীরে দরজার কাছে গেলেন। করিডোরের শেষ মাথায় দাঁড়িয়ে আছে। দেখেন তার নিজের সন্তান রুম থেকে গিয়ে বাইরে কান্না করছেন, এবং পাশে দাঁড়িয়ে আছে সেই যে মারা গিয়েছিল 1 সপ্তাহ আগে সেই ছেলেটি রাশেদ। ছেলেটির পায়ে মানে গায়ে সেই হাসপাতালের পোশাক, মুখ ফ্যাকাশে, চোখ দুটো অস্বাভাবিক কালো। রাশেদ ধীরে ধীরে বলল, ডাক্তার সাহেব, আমার খুব কষ্ট হয়েছিল যখন আপনি আমার চিকিৎসা করাননি, এইরকম করে বলছেন ডক্টর মাহিরকে। তারপর হঠাৎ তার পিছনের বিশাল এক কালো অবয়ব দেখা দিল, ছাদের কাছ পর্যন্ত লম্বা, 2টি জ্বলন্ত চোখ, সারা শরীর কালো ধোয়ার মতো। মুহূর্তেই পুরো করিডর অন্ধকার হয়ে গেল। ডাক্তার ভয়ে মেঝেতে বসে পড়লেন। তিনি চিৎকার করে বাড়িতে উঠলেন। পরদিন তিনি কয়েকজন আলেম ও রুকাইয়ার বিশেষজ্ঞদের সাহায্য নিলেন।
এবং তারা বাড়িতে এসে কোরআন শরীফ কোরআন তেলাওয়াত শুরু করলেন। কিন্তু তেলাওয়াত চলার সময় হঠাৎ বাড়ির সব জানালা একসাথে কাঁপতে শুরু করলো, উপরে ঝাড়বাতি ভেঙে পড়লো। একজন আলেম বললেন, এখানে কোনো অস্বাভাবিক শক্তির ব্যাপার আছে কি না তা আমার নিশ্চিত নই, তবে আপনি যদি কারো প্রতি অন্যায় করে থাকেন তবার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চান এবং তার পরিবারে গিয়ে প্রকাশ্য গিয়ে ক্ষমা চাবেন। এই কথাটি মাহিরের হৃদয়ে আঘাত করলো। তার চোখের সামনে ভেসে উঠল রাশেদের মায়ের কান্না। তিনি মনে করতে লাগলেন, সেই রাতের ঘটনা, যদি একটু সময় দিতেন, যদি সঠিক চিকিৎসা করতেন, হয়তো ছেলেটি বেঁচে যেত। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। এরপর এই ডক্টর প্রতি রাতে সেই মাহিরের মায়ের কাছে যান এবং পা ধরে ভিক্ষা চান যে আমার ভুল হয়েছে। এইভাবে করতে করতে মাহিরের মা প্রথমবার ক্ষমা করেননি, তিনি আবার যান, আবার ক্ষমা চান এবং এরকম করে করে তৃতীয়বার গিয়ে ক্ষমা চেয়ে মাপ পান। এবং মাপ পাওয়ার পর থেকে তিনি দেখেন তার সঙ্গে যে ঘটনাগুলো ঘটতো সেই ঘটনাগুলো অটোমেটিক্যালি বিলীন হয়ে যায় এবং সেখানেই সমাপ্তি হয়ে যায়, আর কখনো তাকে এই কালো ছায়া অবয়বটি দেখা দেয়নি। রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। আশা করব ঘটনাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।